বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, বর্ণমালা আদর্শ উচ্চ বিদ্যালয় ও কলেজের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমাদের সাথে আমি আজকে আছি লাইলুন নাহার, প্রভাষক ভূগোল। আমি আজকে তোমাদের ভূগোলের যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায়ের ভূমিকম্প সম্পর্কে। ভূমিকম্প সম্পর্কে তোমরা অনেক ছোট ক্লাস থেকেই পড়ে আসছো অল্প অল্প করে। এখন তোমরা বিস্তারিতভাবে ভূমিকম্প সম্পর্কে জানবে। তাহলে চলো শুরু করা যাক। আমরা জেনে নেই ভূমিকম্প কি এবং এর কারণ কি, ভূমিকম্প সংগঠনের কারণ কি এবং ভূমিকম্পের ফলাফল কি। তাহলে ভূমিকম্প কি তোমরা খেয়াল করেছো? ভূমিকম্প কি? যখন দেখবে যে চারদিক কেঁপে উঠছে, লোকজন চিৎকার চেঁচামেচি করছে, বিল্ডিংগুলো হেলে যাচ্ছে, বিল্ডিংগুলোতে ফাটলের দেখা দিচ্ছে, তখন কি হয়? তখন যে অবস্থাটার সৃষ্টি হয় সেটাই হচ্ছে ভূমিকম্প। তাহলে আমরা যদি ভূমিকম্পের সংজ্ঞাটা ভালোভাবে শিখি, কিভাবে বলবো? হঠাৎ সৃষ্ট কোনো কম্পন যখন ভূত্বককে আলোড়িত করে তখন তাকে আমরা ভূমিকম্প বলি। কি হয়? ভূত্বক, আমাদের যে ভূপৃষ্ঠ আছে সেই পৃষ্ঠটা কি হচ্ছে? কেঁপে উঠছে। কেন কেঁপে উঠছে? প্রাকৃতিক কারণেও কেঁপে ওঠে, আবার কিছু কিছু অল্প কিন্তু কিছু কিছু মানুষের কারণেও কিন্তু ভূমিকম্প সংগঠিত হয়। ভূমিকম্পের সংজ্ঞাটা খুব সহজ করে, একদমই সহজ করে আমরা যদি বলি তাহলে কিভাবে বলতে পারি যে পৃথিবীর কঠিন ভূত্বকের কোনো কোনো অংশ প্রাকৃতিক কারণে কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে ওঠে। ভূত্বকের এরূপ আকস্মিক কম্পনকে ভূমিকম্প বলে। অর্থাৎ আমাদের যে ভূপৃষ্ঠ আছে সেটি কখনো কখনো অল্প সময়ের জন্য কেঁপে ওঠে। আর এই কম্পনটাকে এটা কখনো আগে থেকে বলে আসে না, হঠাৎ করে হয়। হঠাৎ করে 1 মিনিট আগেও আমাদের পক্ষে জানা সম্ভব হয় না যে ভূমিকম্প হবে কি না। তাহলে হঠাৎ যখন কেঁপে ওঠে সেটাকেই আমরা বলছি ভূমিকম্প। এই যে ভূমিকম্প, এই ভূমিকম্প ভূ অভ্যন্তরে সংগঠিত হয়। ভূ অভ্যন্তরের যেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় সেটাকে আমরা বলছি কেন্দ্র বা সেন্টার। অর্থাৎ এরকম যদি আমাদের ভূপৃষ্ঠ হয় তাহলে ঠিক এখানটাতে হচ্ছে ভূমিকম্প। এটা 16 থেকে 20 কিলোমিটারের মধ্যে সংগঠিত হতে পারে। কত কেন্দ্র, কত হতে পারে কেন্দ্র? 16 থেকে 20 কিলোমিটার। ভূ অভ্যন্তরে 16 থেকে 20 কিলোমিটারের গভীরেই সাধারণত ভূমিকম্পের কেন্দ্রটি হয়ে থাকে। আর ভূমিকম্পের কেন্দ্র থেকে সোজা যে উপরের স্থান এটাকে আমরা বলছি, এটা হচ্ছে কেন্দ্র। আর ঠিক উপরের যে ভূপৃষ্ঠের উপর একদম কেন্দ্র থেকে বরাবর ভূপৃষ্ঠের উপরের যে স্থান সেটাকে আমরা বলি উপকেন্দ্র, এপিসেন্টার। এটাকে আমরা উপকেন্দ্র বলি। তাহলে এখান থেকে যখন সৃজনশীল প্রশ্ন আসে তখন এখান থেকে ক প্রশ্ন আসে, ভূমিকম্প কাকে বলে বা ভূমিকম্প কি, ক প্রশ্নে আসে। আবার এখান থেকে বহুনির্বাচনী প্রশ্ন যখন আসে তখনও কিন্তু প্রশ্ন আসে ভূমিকম্পের কেন্দ্র ভূ অভ্যন্তরে কত কিলোমিটারের মধ্যে অবস্থিত, তাই না? এরকম বহুনির্বাচনী প্রশ্ন আসে। তাহলে আমরা শিক্ষার্থীরা আমরা কি করলাম? ভূমিকম্পের সংজ্ঞাটা জানলাম, ভূমিকম্পের কেন্দ্র সম্পর্কে জানলাম, ভূমিকম্পের উপকেন্দ্র সম্পর্কেও জানলাম। এখন জানব ভূমিকম্পের কারণ, কেন ভূমিকম্প সংগঠিত হয়। বর্তমানে যে কয়টি প্রাকৃতিক দুর্যোগ আছে সেই প্রাকৃতিক দুর্যোগগুলোর মধ্যে ভূমিকম্প একটি অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। কারণ এটা আমরা আগে থেকে যেহেতু টের পাই না, যেমন বন্যা হচ্ছে, বন্যার পানি বাড়ছে, আমরা আগে থেকে জানছি, ভালো যেখানে গেলে নিরাপদে থাকবো সেখানে যাওয়ার সময় পাচ্ছি, সুযোগ পাচ্ছি। ঠিক একইভাবে ঘূর্ণিঝড় আসছে, জানছি, নিরাপদে যাওয়ার সুযোগ পাচ্ছি। ভূমিকম্পের ক্ষেত্রে কিন্তু এরকম না। ভূমিকম্প কখন আসবে, কখন একদম চারদিকে আলোড়ন সৃষ্টি করবে, ভবন ধসে পড়বে, আমরা কিন্তু ব্রিজ কালভার্ট কখন কি হবে কিছুই বলতে পারি না। ফলে দেখা যায় এতে
মারাত্মক ক্ষতি হয়ে থাকে। এই যে ভূমিকম্প এত মারাত্মক ক্ষতি সাধন করে থাকে, এই ভূমিকম্প সংগঠিত হওয়ার কারণ কি? কি কারণে ভূমিকম্প হয়? তাহলে আমরা ভূমিকম্পের কারণগুলো একটু জানি। ভূমিকম্পের কারণ অনেকগুলো কারণ আছে ভূমিকম্পের, যেমন ভূপাত, পাত সঞ্চালন, তারপরে হচ্ছে বিশাল বরফখণ্ড পর্বত হতে পড়ে যাওয়া, ভূ অভ্যন্তরে জলের প্রবেশ, অনেকগুলো কারণ আছে। আমরা কারণগুলো একটু বিস্তারিত আলোচনা করি, যাতে আমাদের ভূমিকম্পের এই অধ্যায় থেকে ভূমিকম্প সংগঠিত হওয়ার কারণ যদি প্রশ্নে আসে, আমরা যেন অবশ্যই ভালোভাবে উত্তরটি লিখতে পারি। প্রথমে আসি, ভূমিকম্প কেন সংগঠিত হয়। প্রথমেই হচ্ছে ভূপাত। ভূপাতকে সাধারণত দেখা যায় পাহাড় বা পর্বতের উপর থেকে বিশাল শিলাখণ্ড ধপ করে পার্শ্ববর্তী অঞ্চলে ধসে পড়ে, ফলে তার যে কাছাকাছি যে অঞ্চলগুলো আছে সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। সাধারণত দেখা যায় যেখানে ভঙ্গিল পর্বত, সেই ভঙ্গিল পর্বত যেখানে আছে সেসব অঞ্চলেই এই ধরনের ভূপাতগুলো বেশি সংগঠিত হয়। কারণ আমরা পড়েছি ভঙ্গিল পর্বতগুলো কীরকম শিলা দ্বারা গঠিত? কোমল শিলা দ্বারা গঠিত, এবং ভঙ্গিল পর্বতে বিশাল চ্যুতি রেখা দেখা যায়। এই যে ফাটল বা চ্যুতি থাকে ভঙ্গিল পর্বতে, এই ফাটল বরাবর অনেক সময় দেখা যায় বিশাল শিলাখণ্ড একদম পার্শ্ববর্তী অঞ্চলে ধসে পড়ে। এরকম ভূমিকম্প কিন্তু হয়েছিল, আমাদের কাছাকাছিই হয়েছিল। যেমন 1911 সালে পামির মালভূমিতে এরকম ভূপাত হয়েছিল, আর তুরস্কে ভূমিকম্প অনুভূত হয়েছিল। তাহলে আমরা জানলাম ভূপাত সম্পর্কে। পাহাড় বা পর্বতের উপর থেকে বিশাল শিলাখণ্ড যদি পার্শ্ববর্তী অঞ্চলে ধসে পড়ে, তখন সেখানে ভূমিকম্প অনুভূত হয়। ঠিক একইভাবে হিমবাহের কারণেও কিন্তু ভূমিকম্প হয়। তোমরা জানো যে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে তাপমাত্রা কি হয়ে যায়? কমতে থাকে। স্বাভাবিক তাপ হ্রাস হার বলে এটিকে। তখন দেখা যায় পর্বতের শিখরে, পর্বতের যে অঞ্চলগুলো, পার্বত্য অঞ্চলের অনেকখানি এলাকা জুড়ে কি দেখা যায়? বরফ দেখা যায়। এরকম বরফ যদি হিমবাহের বিশাল খণ্ড যদি ঠিক ভূপাতের মতোই পার্শ্ববর্তী অঞ্চলে ধসে পড়ে, তখনও কিন্তু সেখানে ভূমিকম্প সংগঠিত হয়। তারপরে আসো, ভূ অভ্যন্তরে কি হচ্ছে? জলের প্রবেশ। ভূপৃষ্ঠ থেকে কোনো কারণে যদি ভূ অভ্যন্তরে পানি প্রবেশ করে, তাহলে কি হবে? তোমরা খেয়াল করো তো কি হবে? ভূ অভ্যন্তরে যখন পানি প্রবেশ করবে তখন সেগুলো কি হবে? বাষ্পে পরিণত হয়ে যাবে। কারণ আমরা জানি যে আমরা যত ভূ অভ্যন্তরের দিকে, যত ভিতরের দিকে গভীরে প্রবেশ করব, তাপমাত্রা তত বাড়তে থাকে। ফলে দেখা যায় ভূপৃষ্ঠ থেকে কোনো কারণে যদি ভূ অভ্যন্তরে জল প্রবেশ করে বা পানি প্রবেশ করে, তখন সেখানকার পানিগুলো কি হয়ে যাচ্ছে? বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। বাষ্পে পরিণত হয়ে বাষ্পের কি চেষ্টা করে? বাষ্পের ধর্ম কি? সে ঊর্ধ্বমুখী, সে উপরের দিকে উঠে যাওয়ার চেষ্টা করে। যখন সে উপরের দিকে ওঠার চেষ্টা করে এবং উপরের দিকে বের হয়ে আসার সুযোগ পায় না, জায়গা পায় না, তখন সে কি করতে থাকে? ভূত্বককে ধাক্কা দিতে থাকে। এর ফলেও ভূমিকম্পের সৃষ্টি হয়। তারপরে আসছে আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। আগ্নেয়গিরির কি হয়? অগ্ন্যুৎপাত হয়। আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত যখন হয়, আগ্নেয়গিরির যে জ্বালামুখ থাকে, সে জ্বালামুখ দিয়ে যখন বাষ্প, ধোঁয়া, ছাই, লাভা প্রভৃতি নির্গত হয়, খুব ধীরে অনেক সময় নির্গত হয় না, একদম
তীব্র গতিতে বিস্ফোরিত হয়ে তারপরে নির্গত হয়। এই যে তীব্র গতিতে আগ্নেয়গিরির জ্বালামুখ দিয়ে লাভা, ধোঁয়া, বাষ্প, ছাই ইত্যাদি বের হয়, তখন পার্শ্ববর্তী অঞ্চলে ভূমিকম্পের সৃষ্টি হয়ে থাকে। তারপরে হচ্ছে আমরা যদি দেখি যে ভূপৃষ্ঠে চাপ বৃদ্ধি পায়। চাপ কিভাবে বৃদ্ধি পায় ভূপৃষ্ঠে? খেয়াল করো, ভূপৃষ্ঠের চাপ বৃদ্ধি পায় যখন কোনো স্থানে বছরের পর বছর পলি জমা হতে থাকে, তখন সেখানে কি হবে? পলি জমা হতে 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 বিশাল কি হতে থাকে? উঁচু হতে থাকে। ওই স্থানটি উঁচু হলে সেই স্থানে কি হয়? চাপ বৃদ্ধি পায়। যখন চাপ বৃদ্ধি পায় তখন নিচের শিলাস্তর কি হয়? দেবে যায়। দেবে গিয়ে সেখানে ভূমিকম্পের সৃষ্টি করে। তারপর বর্তমানে যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিজ্ঞানীরা দেখছে সেটি হচ্ছে পাত সঞ্চালন। তোমরা জানো, আমি একটু ভালো করে বলি, এটি বর্তমানে সবচেয়ে আলোচ্য বিষয়। পাত সঞ্চালন, এটাকে আমরা প্লেট মুভমেন্ট বলি। তোমরা জানো আমাদের যে ভূত্বক, আমাদের এই ভূত্বক কতগুলো খণ্ডে খণ্ডে বিভক্ত। প্রায় 7টি বড় খণ্ড, 9টি মাঝারি খণ্ড এবং 20টি ছোট খণ্ডে আমাদের এই ভূত্বক বিভক্ত। এই যে পাতগুলো আছে বা প্লেটগুলো আছে, এই প্লেটগুলো কিন্তু গুরুমণ্ডলের যে বহিঃগুরুমণ্ডলের যে লাভা, সেই লাভার উপরে ভাসমান অবস্থায় আছে। এখন পরিচলন স্রোতের কারণে বা পৃথিবীর আহ্নিক গতির কারণে এই লাভাগুলোর মধ্যে যে হালকা স্রোত থাকে, এই স্রোতের কারণে এই প্লেটগুলো কি হচ্ছে? মুভমেন্ট করছে, নড়ছে। একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি চলে আসছে, অথবা একটা প্লেট আরেকটা প্লেট থেকে দূরে চলে যাচ্ছে। প্লেটগুলো মুভ করছে, নড়ছে, সঞ্চালন করছে, এক স্থান থেকে আরেক স্থানে জায়গা বদল করছে। এই যে মুভমেন্ট, এই যে সঞ্চালন, এই সঞ্চালনের ফলে ভূমিকম্পের সৃষ্টি হয়। যখন একটা প্লেট আরেকটা প্লেটের কাছাকাছি থাকে এবং দূরে সরে যায়, তখন সেখানে অভ্যন্তরে চাপ হ্রাস পায়, কমে যায়, চাপ কমে যায়। ফলে সেখানে কি হচ্ছে? লাভাগুলো ঊর্ধ্বমুখী হয়ে আসার চেষ্টা করে, ফলে সেখানে ভূমিকম্পের সৃষ্টি হয় তীব্র ঘর্ষণে। আবার দুটো প্লেট দুই দিকে ছিল, দুটো এরকম প্লেট যখন কাছাকাছি আসে, তখন সেখানে এই সীমানা বরাবর, প্লেটের সীমানা বরাবর কি হয়? শিলাচ্যুতি ঘটে, শক্তি সঞ্চয় হয়। এই শিলাচ্যুতির ফলে এখানে ভূমিকম্পের সৃষ্টি হয়। তোমরা জানো, বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে 2011 সালে জাপানে যে ভূমিকম্প হয়েছিল, সেই ভূমিকম্পটা এই পাত সঞ্চালনের ফলেই হয়েছিল। তারপর হচ্ছে নেপালেও, যে সাম্প্রতিক নেপালে যে ভূমিকম্প হয়েছে, সেই ভূমিকম্পটাও হয়েছিল এই পাত সঞ্চালনের কারণে। দুটো প্লেট একে অপরের সন্নিকটে আসার কারণে এই ভূমিকম্প হয়েছিল। তাহলে আমরা ভূমিকম্পের অনেকগুলো কারণ জানলাম। আরও অনেকগুলো কারণ আছে, যেমন তাপ বিকিরণের ফলে শিলাতে ভাঁজের সৃষ্টি হয়, এর ফলে সেখানে ভূমিকম্প হয়। এভাবে আরও অনেক কারণ আছে, তবে মোটামুটি এই কারণগুলাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তাহলে আমরা ভূমিকম্পের কারণগুলো জানলাম। তোমরা অবশ্যই পাত সঞ্চালন যে কারণটি আছে এটিকে অবশ্যই ভালোভাবে পড়বে। অন্যান্য কারণ যেগুলো আছে সেগুলো তো পড়বেই, পাশাপাশি এই পাত সঞ্চালনের কারণটাও ভালোভাবে পড়ে রাখবে। তারপরে আমরা এখন দেখব ভূমিকম্পের ফলাফল। আমরা তো দেখি সারাক্ষণই ভূমিকম্পের ফলে কি হচ্ছে, তারপরেও আমরা বিস্তারিতভাবে জানব ভূমিকম্পের কি ফলাফল কি, যাতে এই ধরনের প্রশ্ন, যখন ভূমিকম্প থেকে প্রশ্ন আসে তখন কিন্তু ভূমিকম্পের কারণ যেমন আসে, পাশাপাশি ঘ প্রশ্নে ভূমিকম্পের ফলাফলও কিন্তু আসে পরীক্ষায়। তাহলে আমরা ফলাফলটা একটু জেনে নিই।
যখনই ভূমিকম্পের ফলাফল চাওয়া হয় তখনই দেখা যায় শিক্ষার্থীরা কি করতে থাকে, প্রাণহানি হয়, জীবনহানি হয়, সম্পদের হানি হয়, এই ধরনের তথ্য লিখে অনেক খাতা ভরে রাখে। এটা তো অবশ্যই আছে, ভূমিকম্প কি করছে, প্রধান যে ফলাফল আছে তার মধ্যে এটা অন্যতম, যে ভূমিকম্পের ফলে বিভিন্ন ভবন ধসে পড়ে, সেই ভবনের নিচে চাপা পড়ে মানুষ, পশু প্রভৃতির প্রাণহানি ঘটে। অনেক সময় দেখা যায় যে সম্পদের হানি ঘটে, ভূমিকম্পের ফলে বৈদ্যুতিক তার, গ্যাসের পাইপ এগুলো কি হয়ে যায়, ছিঁড়ে যায়, নষ্ট হয়ে যায়, সেখানে আগুন ধরে যায়, ফলে আশেপাশের অঞ্চল সহ বিশাল এলাকাব্যাপী কি হচ্ছে, ক্ষয়ক্ষতি হচ্ছে। ভূমিকম্পের ফলে রাস্তার মধ্যে ফাটল দেখা যায়, ব্রিজ কালভার্ট ভেঙে ফাটল ধরে ধসে পড়ে, তাই না? এগুলো যেমন ভূমিকম্পের ফলাফল, এর পাশাপাশি আরও কিছু ফলাফল আছে যেগুলো আমাদেরকে জানতে হবে। যেমন ভূমিকম্পের ফলে ভাঁজের সৃষ্টি হয়। ভূমিকম্পের ফলে কি হয়, শিলাতে ভাঁজের সৃষ্টি হয়। এটি কি হয়, শিলাতে ফাটল দেখা যায়, ফাটল চ্যুতি দেখা যায়, ভাঁজের ফলে সেখানে কি হয়, ভাঁজের সৃষ্টি হয়। অনেক সময় দেখা যায় এরকম ফাটল বা চ্যুতি ভাঁজের সৃষ্টি হয়, ফাটল দেখা যায়, ভূমিকম্পের ফলে ফাটল সৃষ্টি হয়, এরকম হয় না? তোমরা তো দেখো টিভিতে অনেক সময় বিশাল লম্বা ফাটলের সৃষ্টি হয়েছে, তাই না? তাহলে এরকম ফাটলের সৃষ্টি হচ্ছে, চ্যুতির সৃষ্টি হচ্ছে, আবার শিলাতে ভাঁজেরও সৃষ্টি হচ্ছে। অনেক সময় দেখা যায় চ্যুতি বরাবর, ফাটল বরাবর কোনো স্থান নিচে বসে যায়, নিচে বসে গিয়ে গ্রস্ত উপত্যকা তৈরি করে, আবার কোনো কোনো স্থান উপরে উঠে যায়। ভূমিকম্পের ফলে ফাটল বা চ্যুতি বরাবর কোনো কোনো স্থান কি হচ্ছে, উপরের দিকে উঠে যাচ্ছে, উপরে উঠে সেখানে স্তূপ পর্বতের সৃষ্টি করছে, তাই না? তাহলে প্রথম ফলাফল হচ্ছে শিলাতে ফাটল সৃষ্টি, ভাঁজের সৃষ্টি, চ্যুতির সৃষ্টি। দ্বিতীয়ত হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন হয়। নদীর গতিপথ পরিবর্তন হয়। যখন ভূমিকম্প হয়, ভূমিকম্পের ফলে নদীর কাছাকাছি কোনো স্থান, নদীর যেখানে প্রবাহিত হয় সেসব স্থানে অনেক সময় পলি বালি কাদা কাকড় জমে গিয়ে কি হয়, উঁচু হয়ে যায়। উঁচু হয়ে গেলে নদী সেখান দিয়ে আর প্রবাহিত হতে পারে না, নদী তার গতিপথ পরিবর্তন করে তখন প্রবাহিত হয়। এরকম হয়েছে, এটা হচ্ছে 1950 সালে আসামের দিবং নদীর গতিপথ পরিবর্তন হয়েছিল। কি কারণে? এই ভূমিকম্পের কারণে। তাহলে ভূমিকম্পের আরেকটি ফলাফল হচ্ছে কি, নদীর গতিপথ পরিবর্তন হয় ভূমিকম্পের ফলে। বাংলাদেশেও কিন্তু আছে, বাংলাদেশেও যে ব্রহ্মপুত্র নদী আছে, সেই ব্রহ্মপুত্র নদী তার গতিপথ পরিবর্তন করে এখন বর্তমানে যেটি যমুনা নদী, সেই যমুনা নদী হিসেবে প্রবাহিত হচ্ছে এই ভূমিকম্পের ফলে। ভূমিকম্পের ফলে হিমানি সম্প্রপাত হয়। কি হয়? হিমানি হিমানি সম্প্রপাত। ভূমিকম্পের ফলে দেখা যায় যে পার্বত্য এলাকায় সাধারণত পর্বতের ওখানে যদি ভূমিকম্প হয় তাহলে পর্বতের চূড়ায় বা পর্বতের যে বরফ থাকে, হিমবাহ থাকে, সেগুলো ধসে পড়ে। ধসে পড়ে সেখানে কি হচ্ছে, জীবনহানি ঘটছে। এই তোমরা কিছুদিন আগেও খবরে দেখেছ নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেই নেপালের ভূমিকম্পের ফলে যারা এভারেস্ট জয় করতে যায় এরকম অনেক অভিযাত্রী এই হিমানি সম্প্রপাতের নিচে চাপা পড়ে কি হয়েছিল, মৃত্যুবরণ করেছিল। তার মানে ভূমিকম্পের ফলে হিমানি সম্প্রপাত হয়ে থাকে। সুনামি হয়। যদি ভূমিকম্প সমুদ্রের তলদেশে হয় তাহলে সেখানে কি হচ্ছে,
সমুদ্রের তলদেশে ভূমিকম্পের ফলে সুনামি সৃষ্টি হয় এবং সমুদ্রের পানি জলোচ্ছ্বাসের মতো তীব্র বেগে এসে উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়ে, তাই না? তাহলে সুনামি সৃষ্টি হয় ভূমিকম্পের ফলে। তাছাড়া আমরা তো দেখেছি ভূপাত হচ্ছে, পর্বত সৃষ্টি হচ্ছে ভূমিকম্পের ফলে, স্তূপ পর্বত এরকম সৃষ্টি হয়। তাছাড়া অনেক সময় দেখা যায় সমুদ্রের তলদেশ থেকে কোনো অঞ্চল উত্থিত হয়ে যাচ্ছে, উত্থিত হয়ে দ্বীপ সৃষ্টি করছে, ভূমিকম্পের ফলে দ্বীপ সৃষ্টি হচ্ছে। আবার দেখা যায় কোনো কোনো অঞ্চল নিচের একদম সমুদ্রের তলদেশে হারিয়ে যাচ্ছে, এরকমও হয়ে থাকে ভূমিকম্পের ফলে। আর তো মাটির নিচে চাপা পড়ে রাস্তাঘাটের ফাটল, মানুষের মৃত্যু, সম্পদের হানি, এগুলো তো আছেই। তাহলে পর্বতের সৃষ্টি, মালভূমির সৃষ্টি, তারপরে হচ্ছে নদীর গতিপথ পরিবর্তন, দ্বীপ সৃষ্টি, হিমানি সম্প্রপাত, ফাটল চ্যুতির সৃষ্টি, সুনামির সৃষ্টি, এগুলা ভূমিকম্পের কি ফলাফল। আমরা যখন ভূমিকম্পের ফলাফল চাইবে সবগুলাই দিব, শুধু মানুষ মারা যাচ্ছে, সম্পদ নষ্ট হচ্ছে এগুলো শুধু লিখলে আমাদের প্রশ্নের উত্তর কমপ্লিট হবে না, আমাদেরকে সবগুলাই মনে রাখতে হবে এবং এগুলো উত্তর করতে হবে। আমরা অবশ্যই ভালো করে বাসায় এই ভূমিকম্প সম্পর্কে জানবো, চর্চা করব এবং ভালোভাবে পড়ে রাখবো। তোমরা জানো এই প্রশ্নগুলো সাধারণত পরীক্ষায় আসে, তাহলে আমাদেরকে বাসায় কি করতে হবে, এই যে ভূমিকম্পের কারণ এবং ফলাফল, ভূমিকম্পের কেন্দ্র, উপকেন্দ্র, এগুলো মনে রাখতে হবে। আরেকটা কথা তোমাদেরকে বলতে ভুলে যাচ্ছি, ভূমিকম্পের তীব্রতা মাপক যন্ত্র, এটি পরীক্ষায় আসে। কোন যন্ত্রের সাহায্যে ভূমিকম্পের তীব্রতা মাপা হয়? মার্সেলির স্কেল দিয়ে মাপা হয়, আবার রিক্টার স্কেলেও মাপা হয়। তোমরা অবশ্যই এটি ভাষায় ভালোভাবে চর্চা করবে। রিক্টার স্কেলে 1 থেকে 10 পর্যন্ত দাগ কাটা থাকে, 5-এর উপরে গেলেই সেই ভূমিকম্পের তীব্রতা অনেক বেশি হয়ে থাকে। তাহলে অবশ্যই বাসায় চর্চা করবে, কোনো সমস্যা হলে আমার সাথে যোগাযোগ করবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, বাসায় থেকো, নিরাপদে থেকো, সবাইকে শুভেচ্ছা।